আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি বললাম যে অজিত দোভাল, মার্কো রুবিও, জয়শঙ্কর, জননেত্রী শেখ হাসিনার সাথে কি কোনো মিটিং হয়েছে নাকি গুজব নাকি এই বিষয়টা, যেহেতু ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আপনারা চিন্তা করছেন যে হঠাৎ করে এটা কি বলছি। অনেকে হয়তো অনেকে বলেন, অনেকে বিশ্বাস করেন যে আমরা সবই গুজব বলি, কিন্তু আমি বারবার একটা কথা বলি কি জানেন, যে আমাদের কথাগুলো ফাঁক থাকে, এটা ঠিক, তবে গুজব না। কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস আপনাকে একটু চিন্তা করতে হবে, যে যেটা এই মুহূর্তে বলা হয় রাজনীতি এবং আপনার জিও পলিটিক্স। এখন জিও পলিটিক্সটাকেও রাজনীতি, এটা একটা রাজনীতি, মানে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির সব কিছুতে একটা গ্যাপ থাকে। মানে যেটা এখন বলবে সেটা হয়তো আপনার 6 মাস পরে ঘটবে, 6 বছর পরে ঘটবে, কিন্তু ঘটবে, ইহা গ্যারেন্টে যে ইহা ঘটিবে। তো সেই হিসাবেই আপনি যদি আপনারা চিন্তা করেন, তাহলে একটা জিনিস দেখেন, ডোনাল্ড ট্রাম্প গেল চায়না। চায়না থেকে উনি ব্যবসা বাণিজ্য খুব একটা করতে পারেন, মনে হয় 100 না 150 বিমান বিক্রি করে এরপরে চলে গেলেন। এর পরপরে হঠাৎ করে কেন মার্কো রুবিও ভারতে আসলো? মার্কো রুবিও ভারতে আসার পরও কিছু কিছু আপনার উনি যাদের সাথে মিটিং করেছেন, এইসব মিটিংগুলোর 90% আপনার আমি, আপনি, আমরা সকলে দেখেছি। 10% মিটিং সম্বন্ধে আমরা কিছুই জানি নাই, কিন্তু মিটিং হয়েছে, হাই প্রোফাইল মিটিং, সিক্রেট মিটিং, এগুলো আপনার আমার পক্ষে জানা জীবনেও সম্ভব হবে না, কিন্তু হয়েছে। সেখানে ওনাদের সাথে কি কথা হয়েছে, এই যে ভারতের কথা বলছেন, ভারতের যেই অজিত দোভাল, তারপরে আপনার জয়শঙ্কর বা অন্যান্য নেতাদের সাথে কি মিটিং হয়েছে, সেগুলো আমরা যেমন জানবো না অনেক কিছু, তেমনি ধরেন আবার কলকাতায় গিয়ে ওখানে যাদের সাথে মিটিং করেছেন এদের সাথে কি কি মিটিং করেছেন, এগুলারও 10% আমরা জানবো না, 90% জানা যাবে, 10% জানা যাবে না। তেমনি জননেত্রী শেখ হাসিনা ঠিক কত 10-12 দিন 15 দিন আগেই বললেন যে আমি দেশে ফিরছি, 6 মাসের ভিতরে দেশে ফিরব। এই কথাটাকে আপনি একটু সাইডে রাখেন, উনি এটা বলেছেন, একটু সাইডে রাখেন, মানে এগুলো নোট করেন, আপনার বাকিটা মিলবে আপনার সাথে। এরপরে বললেন যে আমার পাসপোর্ট ফেরত দাও, বিমান পাঠাও, জেলখানা রেডি করো। সেকেন্ড পার্টে রাখেন, থার্ড পার্টে আসেন এখন। আজকে হঠাৎ করে যখন এই ভারতে যখন জয়শঙ্কর, তারপরে মার্কো রুবিও, অজিত দোভাল এদের একটা মিটিংয়ে, প্রেস কনফারেন্সের মতো, সেইখানে হঠাৎ করে শুনিয়ে দেওয়া হলো যে মোদি বলছেন যে আই নরেন্দ্র মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে মহান নেতা, ভারত যা চায় আমরা সব কিছুই করব, ভারত যেভাবে চায়, যেভাবে খুশি থাকে সেভাবে। কথা মানে ভারত এখন কত হচ্ছে, এমনই একটা কথা যে ভারত যা চাইবে তাই দিবে। এই ধরনের কথাগুলো কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে 3 দিন আগেও দেখেছেন যে ডলারের বিপরীতে রুপির দাম কম ছিল, এবং অবস্থাটা এমন ট্যারিফ ট্যারিফের একটা বিচ্ছিরি অবস্থা, সেই অবস্থা হঠাৎ করে এই পরিবর্তন। তো আমরা যেটা বলি যে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, টাকো, TACO, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। এটা হচ্ছে ট্রাম্পের অলওয়েজকার খেলা, প্রতিদিনকার খেলা। এখন আপনার আর একটা জিনিস দেখেন, যেমন এই যে যুদ্ধের কারণে তেল সরবরাহ নাই, পুরো মিডল ইস্টের তেল সরবরাহ নাই, সুতরাং রাশিয়া থেকে ভারত তেল আনবে, এইটার জন্য ওনারা আবার ঠিক আছে আমরা লিফটিং করলাম, রাশিয়া তেল বেচতে পারবে, কারণ হচ্ছে এ বুঝে যে তেল হে বললেও আনবে ভারত, না বললেও আনবে, কারণ এখন রাশিয়া থেকে সবাই তেল আনবে, সুতরাং একটা মান সম্মান রাখা যায়, সে আগ বাড়াইয়া বললো। এখন বলতেছে আমরা ভারতকে সব দিব, ভারতের সব কথায় মানব, ভারত আমাদের বন্ধু, সে আমাদের পরীক্ষিত বন্ধু, ওই সে প্রচুর কথা। তো আসলে ভারতের চাহিদা কি? ভারতের চাহিদা দুইটা। এক, সর্বপ্রথম চাহিদা হচ্ছে যে
পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এইটা যেমন টলারেট করবে না ভারত, তেমনি বাংলাদেশের উপর থেকে ওনার পা, আমেরিকার পা, হাত, পা, মাথা এগুলো সরাইতে হবে। কারণ ভারত নিজে শান্তি থাকলে তাইলে ভারত আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন, যাই বলেন, সব করবে। তো এই করার মধ্যে আর আমেরিকা চায় কি, যে বাবারে তুমি যেখানেই যাইবা যাও, পৃথিবীর সব দেশে যাও, শুধু চায়না ঠেকাও। কারণ আমেরিকার মাথা ব্যথা চায় না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে প্রতি 100 বছরে সিস্টেম চেঞ্জ হয়। যেমন আপনার এক সময় ব্রিটেনের সূর্য ডুবতো না, সেই ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা, এরপরে আমেরিকার দবদবা চলে, এটা 100 বছর হয়ে গেছে। এখন আগামী তো 5-10 বছরের ভিতরে আমেরিকাকে টক্কর দিবে কে, চায় না। সুতরাং আমেরিকা তো জানে যে তারা কিভাবে উঠে আসছে। এখন চায়নাকে দেখতে, শুধু চায়নাকে ঠেকাইতে হলে তার পাশাপাশি দরকার কাকে, ভারতকে। কারণ পাকিস্তানের তো বিশ্বাস করাই জানে, এটা ভালো করে সকলেই জানেন। তো এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটছে দেখেন। এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটলো কি, যে হঠাৎ করে গত কালকে দেখলেন যে পাকিস্তানের বালুচ তারা এক আক্রমণ করে প্রায় 36 জন সেনা সদস্যকে মাইরা দিল রেলে। বালুচদের কাছে অস্ত্র আছে কি, সব আমেরিকান অস্ত্র। কোত্থেকে আসে? পাকিস্তানের ভিতরে বালুচের কাছে আমেরিকান অস্ত্র। এইদিকে আমাদের এক একজন উপদেষ্টা অলরেডি বলা শুরু করছে। আজকে যেমন তহিদ সাহেব, বিশিষ্ট নেতা তহিদ সাহেব, উনি কি বললেন যে হ্যাঁ ডিপি স্টেট ছিল, আমার কোনো দোষ ছিল না এই চুক্তিতে, আমি কিছুই জানতাম না, এই সেই। তার মানে সব দোষ কার? হারামজাদার। আসিফ নজরুল সাহেব আজকে হ্যাঁ 32 ভাঙছিল, আমি চুপ ছিলাম, এটা আসলে ঠিক হয়নি। এর আগে উনি বলছিলেন যে আমি এসব চুক্তিতে ছিলাম না, রেজওয়ানা সেম, ফরিদা তো ভাইগাই গেছে, আর ওই টিকা দেওয়ার সেই স্বাস্থ্য মহিলা, ও তো নিজের স্বাস্থ্যই খারাপ, চেক আপে আছে, প্যাক আপে নাই। এই অবস্থা বাংলাদেশের ভেতরে এগুলো। তাহলে এখন যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকতো বা কোনো কথাবার্তা যদি আগে থেকে না জানতো, হঠাৎ করে আমাদের নেত্রী কেন বলুন যে আমি 6 মাসের ভিতরে আসছি? কেন হঠাৎ করে নেতারা বলছেন যে গণরোষের মাথায় পড়বে? হঠাৎ করে কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, কিছু নাই, এরপর আমার নেত্রী ঢাকা শহরে চলে আসবেন, কোথায় থাকবেন, কি করবেন, কে তাকে নিরাপত্তা দিবে? চিন্তার বিষয়, একটু চিন্তা করেন। তাহলে যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকে, যদি আসলেই আমরিকি হাত তুলে না নেয়, বাকিরা যদি বিপদে পড়ে নাই যায়, তাইলে তাহলে কিভাবে উনি বলেন? এছাড়াও আপনারা যে তিস্তা প্রকল্প টকল্প এগুলো নিয়ে ভারতের যেমন একটা অ্যালার্জি আছে, তেমনি আমেরিকার অ্যালার্জি সবচেয়ে বড় হচ্ছে চায়না। শুধু এটা বাঁচাইতে হলে ভারতের সাথে করতে হবে। কারণ কোয়াড একটা করছিল আমেরিকা, সেটা এখন মৃত প্রায়। সুতরাং ভারতকে হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, এই করে হোক, সেই করে হোক, যে ভাই তোরা কোয়াড চালু রাখ। কোয়াড চালু রাখলেও তার লাভ আছে। হয়তো দূর ভবিষ্যতে দেখতে হবে কোয়াডে বাংলাদেশও আছে। জিও পলিটিক্সে কেউ স্থায়ী শত্রু, কেউ স্থায়ী মিত্র না। কোয়াডে হয়তো বাংলাদেশও আসতে পারে। সুতরাং ওনাদের জাহাজটা যা আনার জন্য চেষ্টা তদবির, কোয়াডে আসলে ওইটাও হবে ন্যাটোর মতো। তো এইসব যখন ঘটনা চলছে, এর ভিতরে গুঞ্জন যে মার্কো রুবিওর সাথে মনে হয় কথা হয়েছে। তবে আমি শিওর না, আপনার 100% শিওর না যে মার্কো রুবিও, অজিত দোভাল এবং জয়শঙ্কর, শেখ হাসিনা চারজনের কোনো বৈঠক হয়েছে কিনা। তবে দুইটা বৈঠক তো আপনারা সবাই জানেন আমেরিকা এবং ভারতের হয়েছে। আবার ভারতের এনারা যারা আছেন, অজিত দোভাল, তারপরে কি বলে জয়শঙ্কর স্যার, ওনাদের সাথে কিন্তু আমাদের নেত্রীর কন্টিনিউ যোগাযোগ আছে, বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবকিছু এগুলো সব হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম সব হচ্ছে। কারণ উনি তো ওখানে রাষ্ট্রীয় অতিথি, ওনাকে রাষ্ট্রীয় প্রটোকলেই রাখা হয়েছে। নরেন্দ্র মোদীর পরে ভারতবর্ষ যদি সর্বোচ্চ প্রটোকল কেউ পায়, সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা। সুতরাং হইতেও পারে। কারণ ওইটাই বলছি যে হঠাৎ মার্কো রুবিও আসছে, কলকাতায় আসলো, আবার ওখানে বৈঠক করলো। এর আগেই নেত্রী বলছেন যে আমি আসব। এখন প্রতিদিনই পত্রিকায় কোনো না কোনো নিউজ বেরিয়ে আসছে নেত্রীর। যেমন বাংলাদেশ টাইমস অলরেডি গতকালকে কথা বলেছে
আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে, এদিকে আবার আজকে আবার বিএনপির নেতাদের সাথেও ইন্টারভিউর বিভিন্ন কথাবার্তা আছে। বিএনপির নেতাদেরও গলার সুর একটু যেন কেমন নরম না, যে হ্যাঁ উনি আসতে পারে। ওই যে একটা আছে না, কষা যায়, আমরা ইনসাফ করব, তুই বেটাকে ইনসাফ করবি, এমন কোন দড়ি তৈরি হয়েছে বলে শেখ হাসিনার গলায় দড়ি দিবি? তোদের তো এমন কোনো দড়ি নেই যে আমার গলায় দড়ি দিবি আর শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার গলায় দড়ি দিবি। এটা তো হবে না। সুতরাং এই জন্যই একটা গুজব কেন জানি চারিদিকে রটছে। তবে কত হচ্ছে যে যা রটে তার কিছু না কিছু বটে। সরাসরি কথা না হইলেও টেলিফোনেও কথা হইতে পারে, ভার্চুয়ালিও কথা হইতে পারে, কত রকম ভাবেই তো কথা হইতে পারে, কত রকম কত সিগন্যালেই কথা হইতে পারে। সুতরাং এই জন্যই মার্কেটে যেহেতু কথাটা চালু আছে, এই জন্যই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে করলাম যে আপনারাও বুঝেন যে আমি তিনটা কথা বলেছি, তিনটাকে আলাদা রাখেন, এরপরে বাকি ঘটনাগুলো মিলান এবং এরপরে যে সবগুলো ডট মিলান, মিলাইলে হয়তো কিছু একটা আন্দাজ করতে পারবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে একজন বিশ্ববিখ্যাত কসাইয়ের গল্প বলবো, যাকে বলা হয় বেইজিং এর কসাই। পশ্চিমা দুনিয়া, ইউরোপ এবং আমেরিকা, সেই যে চীনের তিয়ান আনমেন স্কয়ার বেইজিং এর, সেখানে যে নির্মম হত্যাকাণ্ড চলেছিল, হাজার হাজার ছাত্রদের উপর যেভাবে চীনের সরকার ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল, কত হাজার মরেছে, কত হাজার আহত হয়েছে, কত হাজার পঙ্গু হয়েছে, বা কত লাখ মানুষ মরে গেছে, এই ইতিহাস পৃথিবী জানতে পারেনি। বেশি দিন আগের ঘটনা নয়। এই ঘটনার যিনি নায়ক, তার নাম দেং জিয়াওপিং, যিনি কোন রাষ্ট্রীয় পদ পদবিতে ছিলেন না। তাকে বলা হতো চীনের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা। তিনি না ছিলেন প্রেসিডেন্ট, না ছিলেন কোনো কিছু, কিন্তু পুরো চীন তার কথায় চলত। তো সেই যে চীনের নেতা, যিনি সাবেক নেতা, যিনি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন মাও, কিন্তু দেং জিয়াওপিং কোনো পদ পদবিতে ছিলেন না, তিনি প্রধান উপদেষ্টা রূপে ছিলেন। কিন্তু পুরো রাষ্ট্র, পুরো শাসন ব্যবস্থা তিনি যেভাবে চালিয়েছেন, মোটামুটি ২-৫০০ বছরে পৃথিবীর এত বড় সাম্রাজ্যে এত পাওয়ারফুল কোনো শাসক আসেনি। তো চীনের সেই যে তিয়ান আনমেন স্কয়ারের যে নির্মম হত্যাকাণ্ড, ওই জন্য তাকে বলা হয় বেইজিং এর কসাই। যেমন নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কসাই, তদ্রুপ বেইজিং এর কসাই দেং জিয়াওপিং। এরকম একজন কসাইয়ের কাছ থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করার আছে, সেই বিষয়গুলো নিয়ে বলবো। একই সঙ্গে এই প্রসঙ্গ বলতে গেলে আর একজন লোকের নাম চলে আসে। তিনি হলেন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা, ফাউন্ডিং ফাদার বা ফাদার অব দ্য নেশন, মিস্টার লি কুয়ান। এই দুজনের কাহিনী এই মুহূর্তে আমাদের জন্য, বিশেষ করে জনাব তারেক রহমান, তার সঙ্গী সাথী যারা রয়েছেন, তাদেরকে পড়তে হবে, জানতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, এবং এই দুজন মহামানবের জীবনের যে সংকটগুলো ছিল, রাজনীতির যে সংকটগুলো ছিল, তারা যেভাবে এটা মোকাবেলা করেছেন, সেই জিনিসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যতটা সম্ভব সেই কাজ তারেক রহমান সাহেবকে করতে হবে। আর যদি সেটা তারেক রহমান সাহেব না করতে পারেন, আমরা হারিয়ে যাব, আমরা সবাই বিপদে পড়ব, বিপত্তিতে পড়ব, আপনি আমি কেউ রক্ষা পাবো না। সামনে যে জুন মাস আসছে, জুলাই এবং আগস্ট, এই 3টি মাসে সরকারের এমন কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, এমন কতগুলো দৃঢ়তা দেখাতে হবে, যে দৃঢ়তা লি কুয়ান দেখিয়েছেন, যে দৃঢ়তা দেং জিয়াওপিং দেখিয়েছেন। আমাদের এখন যে সমস্যাগুলো রয়েছে, সেই সেম সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত মুখে ঘুমটা দিয়ে
যেভাবে আছি এবং যেভাবে আমরা নিজেদেরকে ওভার রেটিং করছি এবং যেভাবে আমরা একেবারে নাকে তেল দিয়ে ঘুমানোর চেষ্টা করছি এবং যেভাবে আমরা ভয় পাচ্ছি, পুরো জাতি আমেরিকাকে ভয় পাচ্ছি, পুরো জাতি দিল্লিকে ভয় পাচ্ছি, শেখ হাসিনাকে ভয় পাচ্ছি, এত ভয় নিয়ে আসলে একটা জাতি এগোতে পারে না, কোন অবস্থাতে এগোতে পারে না। এখানে আসলে দৃঢ়তা লাগবে, সাহস লাগবে। তো প্রথমে দেং জিয়াওপিং এর কথা বলি। এই মানুষটিকে বলা হয় এই শতাব্দীর সবচেয়ে লৌহ মানব, এই শতাব্দীর সবচেয়ে সফলতম মানুষ এবং এই শতাব্দীর এমন একজন মানুষ যিনি কিনা সারা পৃথিবীর সর্বকালের সেরা একটা জাতির যে কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দেওয়ার যে কারিগর, সেই কারিগর হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ঠিক সেম কাজটি দেং জিয়াওপিং যখন করেছিলেন তখন সেম কাজটি সিঙ্গাপুরের জন্য করেছিলেন লি কুয়ান। যেহেতু সিঙ্গাপুর ছোট্ট একটা রাষ্ট্র, একেবারে একটা নগর রাষ্ট্র, ঢাকা শহরের চেয়েও ছোট, তো কাজেই তারটি উদাহরণ হলো একটা মডেল হিসেবে একটা নগর রাষ্ট্রের জন্য ওকে আছে। এটা ভানুয়াতু কিংবা এটা ধরুন মোনাকো, এরকম যে সকল নগর রাষ্ট্র রয়েছে বা সাইপ্রাসের মতো রাষ্ট্র বা ধরেন হাওয়াই, হনলুলু, এরকম যে সকল নগর কেন্দ্রিক যে রাষ্ট্রগুলো রয়েছে বা প্রদেশগুলো রয়েছে সেখানে এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশ, ভারত, আমেরিকা কিংবা অন্য যে সকল বড় দেশ রয়েছে যাদের আয়তন 1 লক্ষ বর্গ কিলোমিটারের উপরে, সেখানে তাদের জন্য দেং জিয়াওপিং এই নামটি যাকে বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং জেনারেল মাও বা চেয়ারম্যান মাও সেতুং তার খুব ঘনিষ্ঠজন ছিলেন। কিন্তু তার যে সমস্যাটা ছিল, তিনি সবসময় ভিন্ন মত পোষণ করতেন। উচ্চতা ছিল মাত্র 5 ফুট, সবসময় ভিন্ন মত পোষণ করতেন এবং বাড়াও হাতে ছায় দিতেন। ধরুন চীনা পলিট ব্যুরোর একটা মিটিং হচ্ছে, কমিউনিস্ট পার্টির একটা মিটিং হচ্ছে, সবাই মাথা ঝুলাচ্ছে, জিহুজুর করছে, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, এমন একটা কথা বললেন যে 3-4 ঘন্টা 5 ঘন্টা বা 1 সপ্তাহ ধরে যে বিষয়টা নিয়ে ডিসকাশন করে একেবারে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে এটাই আসলে হওয়া উচিত। ঠিক সেই সময় তিনি এমন একটা কথা বললেন, প্রস্তাব দিলেন, তার এই পুরো কমিউনিস্ট পার্টির যে প্ল্যান প্রোগ্রাম এগুলো সব উলট পালট হয়ে গেল। এত যুক্তি, ক্ষুধার যুক্তি, এত চিন্তার যে যাকে বলা হয় ভিন্নতা এবং এত নতুনত্ব, ওটাকে অস্বীকার করার মতো সেই কমিউনিস্ট পার্টির যে গ্রেট হলের যে বিখ্যাত মিটিং গুলো হতো, কেউ সেটা অস্বীকার করতে পারতো না। তো এটা বেশ কিছুদিন মানুষ উপভোগ করলো, চেয়ারম্যান মাও তিনি উপভোগ করলেন। পরবর্তীতে দেখা গেল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে দেং জিয়াওপিংকে তিনি জিজ্ঞাসা করতেন সবার সামনে, আচ্ছা সবাই তো এটা বলছে, তুমি কি বলো? তো দেং যেটা বললেন সঙ্গে সঙ্গে দেখা গেল যে ভিন্ন মত সেখানে প্রতিষ্ঠিত হয়ে গেল, অন্যের সকল যে পরিশ্রম মুহূর্তের মধ্যে জিরো হয়ে গেল। এখন দেং জিয়াওপিং এর ওরকম বললাম তো 5 ফিট উচ্চতা, মিলিটারি কমান্ডার নন, শুধুমাত্র বুদ্ধি। এই বুদ্ধির যন্ত্রণায় হাজার হাজার মানুষ যারা ক্ষমতা লোভী, যারা মানে মাও সেতুংকে ব্যবহার করে একটা ক্ষমতার বলয় গড়ে তুলছে, কিন্তু এদের সিদ্ধান্তে যাকে বলা হয় চীনের কোনো উন্নতি হচ্ছে না। চীন একটা বিপ্লব করেছে, সফল বিপ্লব করেছে, কিন্তু সেই বিপ্লবকে মোকাবেলা করার জন্য অন্তত পক্ষে 10 থেকে 12 কোটি মানুষকে মেরে ফেলতে হয়েছে, আর সমপরিমাণ মানুষ দুর্ভিক্ষ অনাহারে মারা গেছে এই একটা আজকের এই চীনের এই পর্যায়ে আসার জন্য। তো ওই অবস্থাতে যখন দেং জিয়াওপিং এই জিনিসগুলো দেখলেন যে না, এর মধ্যে মানুষ বিলাসিতা করছে, এর মধ্যে কমিউনিজম প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ টাকা লুট করছে, বিদেশে পাচার করছে, সব মিলিয়ে একটা এলোমেলো অবস্থা, তখন তার বিবেকের তাড়নায় তিনি সত্য বলতেন।
এই সত্য মাও সেতুং প্রথমে সহ্য করতে পারতেন, কিন্তু পরবর্তীতে তিনি আর সহ্য করতে পারলেন না। যাই হোক, অনেক শত্রু হয়ে গেল এবং একটা সময় তাকে প্রাণে বাঁচানোটাই দায় হয়ে গেল। চেয়ারম্যান মাও সেতুং বুঝলেন যে তার এই বিশ্বস্ত মেধাবী যে মানুষটি, এই মানুষটিকে তিনি আর ধারণ করতে পারছেন না, ফলে তিনি তাকে এক্সাইলে, নির্বাসনে পাঠালেন যেন তিনি প্রাণে বেঁচে যায়, এবং সেখানে তিনি নীরবে থাকলেন বহু বছর। চেয়ারম্যান মাও যখন মারা গেলেন, ঠিক সেই সময়টিতে তিনি দেং জিয়াওপিংকে তার পরবর্তী উত্তরসূরি করলেন এবং মৃত্যুর কিছুদিন আগে তাকে আবার এক্সাইল থেকে ফিরিয়ে আনলেন। এই তিনি নেতৃত্বের কাছাকাছি এলেন। তো যাই হোক, এরপর থেকে তো ইতিহাস। তিনি যেদিন থেকে ক্ষমতায় আসলেন, তিনি প্রথমে বললেন যে আমি কোনো পদ পদবিতে থাকবো না, সবাই তোমরা ক্ষমতা ভোগ করবে, ক্ষমতা পরিচালনা করবে এবং আমার কাছে জবাবদিহি করবে, আর আমার যে সকল সিদ্ধান্ত আমি একা থাকবো, তোমাদের সমস্ত যদি আমি ফর্মাল যে মিটিং এখানে যদি ব্যস্ত থাকি, তাহলে দেশ জাতি নিয়ে আমি কোনো চিন্তা করতে পারবো না। আমি শুধুমাত্র একা একা থেকে তোমাদের কর্মকাণ্ড দেখব, দেখার পরে তোমাদের ভুল ভ্রান্তিগুলো শুধরানোর চেষ্টা করব, তোমাদেরকে শাস্তি দেব, আর যে নিত্য নতুন যে চিন্তা, সেই নিত্য নতুন চিন্তা তোমাদের উপর আরোপিত করব। এটাই উনি সিদ্ধান্ত দিলেন এবং সেই সিদ্ধান্ত থেকে তিনি একেবারে আবার সে একাকী হয়ে গেলেন। তিনি যখন প্রয়োজন মনে করতেন মালয়েশিয়া সফর করতেন, প্রয়োজন মনে করতেন সিঙ্গাপুর সফর করতেন, অন্যান্য দেশে যেতেন, এর বাইরে কোনো কিছু করতেন না। তার একটা সাক্ষাৎকার দেখেছিলাম ইউরোপের, এবং এটা তার একমাত্র সাক্ষাৎকার। আমেরিকার 60 মিনিট একটা অনুষ্ঠান হতো, তো সেখানে তাকে প্রশ্ন করা হলো যে আপনি সর্বে সর্বা, কিন্তু আপনি কোনো পদ পদবিতে নেই, সমস্ত ক্ষমতা আপনার হাতে, কিন্তু আপনি জনসম্মুখে আসছেন না, কারণটা কি? তিনি বললেন যে আমি আসলে একক ব্যক্তিত্ব, চেয়ারম্যান মাওয়ের মতো একক ব্যক্তিত্ব হয়ে সমস্ত রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিতে চাচ্ছি না। আমি এরকম একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছি যেটাকে বলা হয় কালেকটিভ এফোর্ট। এখানে সবাই কাজ করছে এবং যারা যারা কাজ করছে তারা ক্রেডিট নেবে, ধন্যবাদ পাবে, এবং একই সঙ্গে তাদের ভুল ভ্রান্তির জন্য তারা শাস্তি হবে। তো আমি যদি সামনে চলে আসি, তাহলে এই পুরো যে কালেকটিভ যে এফোর্টটি, এটি এককেন্দ্রিক হয়ে যাবে, সবাই আমার উপর দায়িত্ব চাপাবে, সবাই আমার প্রশংসা করবে এবং সবাই আমাকে গালাগাল করবে। তো প্রশংসা যখন আমাকে করবে, তখন আর আমি এই আজকের এই অবস্থা থাকবো না। প্রশংসা পেলে মানুষ কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, সে নিজেকে অনেক বড় মনে করে। আবার যখন কোনো মানুষকে নির্দয়ভাবে তাকে গালাগাল করা হয়, তখন আর তার মধ্যে সেই শক্তি থাকে না, রেজিস্ট্যান্স পাওয়ার থাকে না, কাজ করার উৎসাহ থাকে না। এই জন্য আমি নিজেকে আড়াল রেখে সেই সেম কাজগুলো করি। বোঝার চেষ্টা করুন কত বড় তার যে শক্তি। দ্বিতীয়ত, লি কুয়ান তার একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমি তার কাছ থেকে 2 থেকে 3 বার তার সঙ্গে বৈঠক করেছি, সিঙ্গাপুরে করেছি এবং বেজিং এ করেছি। আমার দেখা মতে সারা পৃথিবীতে যে শ্রেষ্ঠ মানুষগুলো রয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো দেং জিয়াওপিং। তিনি শুনতেন খুব বেশি, কথা বলতেন খুব অল্প, আর যে সিদ্ধান্তগুলো দিতেন ভেবেচিন্তে সিদ্ধান্ত দিতেন, এবং তার প্রতিটি সিদ্ধান্ত 100% সেটা বাস্তবায়িত হতে হতো, এবং সেটা তিনি অ্যাসিওর করতেন। শতভাগ নিশ্চিত না হয়ে তিনি কোনো সিদ্ধান্ত দিতেন না, এবং সিদ্ধান্ত যেগুলো দিতেন সেগুলো শতভাগ বাস্তবায়িত হতো। এবং কোনো রকম উপস্থিত বুদ্ধি বা যাকে বলা হয় কোনো রকম যাকে বলা হয় আবেগপ্রবণ হয়ে তিনি কথা বলতেন না, যেটা না জানতেন চুপ থাকতেন। উদাহরণ হিসেবে তিনি যেটা বললেন যে তিনি সিঙ্গাপুরে এলেন, আমার সঙ্গে দেখা করতে এলেন। তখন চীনের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর কারণ হলো
সিঙ্গাপুর তখন আমেরিকা এবং ইউরোপকে মানে কন্টিনিউয়াস এক্সেস দিয়ে দিয়েছে সিঙ্গাপুরে আনকন্ডিশনাল ইনভেস্ট করার জন্য। তো এটা দেন পছন্দ করছিল না। তিনি বারবার বলছিলেন যে দেখো তুমি এই কাজ কেন করছো, আমরা তোমার নিকটতম প্রতিবেশী, আমাদের সাথে ঝগড়াঝাটি করে তুমি পারবা না। তো আমেরিকা তোমাকে রক্ষা করার জন্য এখানে আসবে না, কিন্তু চীন যদি তোমার পথে বাধা দেয় তাহলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না। এইভাবে তিনি কথা বলছিলেন। আর অন্য যে নেতা, তিনি দেখলেন যে এত বড়, এত বিশাল, তার সাথে কথা না বলাটাই বুদ্ধিমানের কাজ। তো তিনি সেগুলো শুধু শুনছিলেন এবং তারকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন যে আসলে তার আর কি কি বক্তব্য আছে। তো তার কথা শেষ হওয়ার পরে তিনি বললেন যে আপনাকে একটি কথা বলি, এটা 60-এর দশকের কথা না, এটা 70 মানে এটা হলো জাস্ট 80-র দশকের কথা, 80-র দশকের কথা। তো বললেন যে দেখেন আপনাদের তো চীনা কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট যে একটা রুল আছে, সেই রুলের একটা প্রধান বিষয়বস্তু হলো যে অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করেন না। হ্যাঁ ঠিকই আছে, তুমি যেটা বলেছো ঠিকই আছে। তো বললো যে তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যে মালয়েশিয়াতে যে কমিউনিস্ট পার্টি আছে, সেই কমিউনিস্ট পার্টিকে চীন সরকার অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে আমার সরকারকে হটিয়ে এখানে একটা কমিউনিজম প্রতিষ্ঠা করার জন্য। এই কাজটা কেন হচ্ছে? আমি আপনার সঙ্গে কিভাবে বিশ্বস্ততার সঙ্গে আচরণ করব এবং বন্ধুত্ব করব, কিভাবে নির্ভর করব, এই জিনিসটা আপনি একটু আমাকে বলেন। জাস্ট ওয়ান কোশ্চেন। তো ওই যে ডেং জিয়াওপিং তার যে লিকুয়ানের সঙ্গে যে বৈঠক হবে এর একটা প্রস্তুতি ছিল, কথাগুলো শেখানো ছিল, এবং তিনি যে কথাগুলো বলতেন তো সেই কথাগুলো আলটিমেটলি একই কথা তিনি সবার সঙ্গে বলতেন, এর বাইরে যেত না, শিখিয়ে দেওয়া হতো একই কথা। তো এই একই কথার বাইরে যখন ভিন্ন একটা কথা, যেটা ভিন্ন প্রশ্ন উত্তর দিতে হবে, তিনি আটকে গেলেন। তখন তিনি বললেন যে দেখো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি যে বিষয়টা আমার কাছে জানতে চেয়েছো এই বিষয়ে আমি আসলে কিছুই জানি না, আমাকে জেনে তারপর একটা সিদ্ধান্ত নিতে হবে, তারপর তোমার সাথে কথা বলতে হবে, কিন্তু সেটার জন্য হয়তো কিছু সময় নিবে। তুমি বেজিং আমার সঙ্গে দেখা করতে আসো, তোমার সঙ্গে আমার খুব পছন্দ হয়েছে, ডেং জিয়াওপিং বললেন। তিনি বললেন যে আসলে আমি এখন চীনের তো খুব অভাব, এই অবস্থা আসলে আমি বেজিং এ যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমাদের দেশ ইউরোপ আমেরিকা না হলে একটা উন্নত হোক, তখন আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। তো ডেং জিয়াওপিং বললেন যে দেখো এটা সময় নেবে, অনেক সময় নেবে, অন্তত পক্ষে 20 বছর। সেই 20 বছর আমি বাঁচবো কিনা আমি জানি না, কিন্তু তোমাকে আমার পছন্দ, তুমি আগেই আসো। তামাম ফর্মাল এই সমস্ত বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্কটা করা যাক, বোঝার চেষ্টা করেন নেতা কাকে বলে, দ্য বুজার অফ দ্য বেইজিং। এবং এটা লিয়েকুয়ানের বক্তব্য, তিনি এটা পাবলিক স্পেসে এই কথাগুলো স্পিচ দিতে গিয়েই কথাগুলো বলেছেন। তো যাই হোক, বলে ঠিক আছে আসবো, আপনি যখন আমাকে দাওয়াত দিবেন তখন আমি আসবো। এরপরে 18 মাস চলে গেছে, মানে 1.5 বছর চলে গেছে, কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে ডেং জিয়াওপিং এর পক্ষ থেকে একটা চিঠি আসলো, বলল যে ওই 18 মাস আগে তোমার সঙ্গে আমার যে আলাপ আলোচনা হয়েছিল আমি সেটা খোঁজ নিয়েছি, তুমি যে অভিযোগ করেছো সেটা সত্য, আর সেই বিষয়টি বন্ধ করার জন্য আমি ব্যবস্থা নিয়েছি, এবং এখন মালয়েশিয়া থেকে কমিউনিস্ট পার্টির কেউ আর তোমাকে ডিস্টার্ব করবে না, এবং তাদেরকে রেজিম চেঞ্জ করার জন্য কোনো অর্থ বিত্ত কোনো কিছু দেওয়া হবে না। কাজেই এখন তোমার আমার মধ্যে একটা বন্ধুত্ব হতে পারে, সুন্দর বন্ধুত্ব হতে পারে। আমি যে তোমাকে বেইজিং ভ্রমণের দাওয়াত দিয়েছিলাম, এখন তুমি আসো নিশ্চিন্তে নির্ভাবনায়, তোমার এবং আমার মধ্যে এখন
বন্ধুত্বের পথে কোনো বাধা নেই। একবার একটু চিন্তা করেন তো, নেতা কাকে বলে? লি কুয়ান বলছেন যে আমেরিকা এবং চীনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য হলো যে আপনি কোনো কারণে চীনের সঙ্গে বন্ধুত্ব করেছেন, চীনকে ওন করেছেন, চীন আপনাকে বিশ্বাস করে, বিপদের সময় চীন আপনাকে কখনো ছেড়ে যাবে না। এমনকি যদি আপনি আহত হন, আপনাকে আজীবন চীনে নিয়ে চিকিৎসা দেবে, ভাতা দেবে এবং আপনাকে লালন পালন করবে। লি কুয়ানের বক্তব্য। কিন্তু আমেরিকা এমন একটা দেশ, যে দেশ শুধু আজকের কথা চিন্তা করে, কালকে আপনাকে ভুলে যাবে। আর এর বাস্তব প্রমাণ হিসেবে লি কুয়ান ইরানের রেজা শাহ পাহলভির কথা বলছিলেন, যে রেজা শাহ পাহলভি যে সেবা চীনকে মানে আমেরিকাকে দিয়েছে, তারপরও আমেরিকাতে ঢোকার তিনি অনুমতি পাননি। চিকিৎসার অভাবে তিনি মারা যাচ্ছিলেন ইটালিতে। তো এই যে একটা দুর্বিষহ অবস্থা, একটা দীর্ঘদিনের যে লোক, দাবিদার বলেন, যা কিছু বলেন, তাদের সঙ্গে এই যে আমেরিকার যে আচরণ, সেই আচরণের কারণে আমেরিকা এখন পর্যন্ত বন্ধু তৈরি করতে পারেনি, যেটা চীন বন্ধু তো তৈরি করে ফেলেছে। তিনি বলার চেষ্টা করছেন যে আজকের সিঙ্গাপুর আমরা যে অবস্থায় এসেছি, সেই অবস্থার অন্যতম কারণ হলো যেদিন থেকে আমি সিঙ্গাপুরের সবকিছু চীনের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সেই দিন থেকে সিঙ্গাপুরের যে গ্রোথ, সেই গ্রোথটা যত দ্রুত হয়েছে, এটা আমি 20 বছর অর্থাৎ 60-এর দশক থেকে শুরু করে 70-এর দশকে পুরো সময়টা আমি চেষ্টা করে পারিনি। এই বিষয়গুলো আমি খুব সংক্ষেপে বললাম ভিডিওতে, আপনাদের ধৈর্য হানি ঘটবে এই কারণে। যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা এই দেং জিয়াওপিং এবং সিঙ্গাপুরের সাথে চীনের যে বন্ধুত্ব এবং একই সঙ্গে আমেরিকার সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা সমঝোতা করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা দৃঢ়তার সঙ্গে দাঁড়াতে পারেন, তাহলে হয়তো বর্তমানে এই সমস্যা আমাদের বাংলাদেশে যেটা আছে, এটা আপনারা সমাধান করতে পারবেন। আদারওয়াইজ আপনারা সবকিছু হারাবেন, এমনভাবে হারাবেন যেটি আপনাদের মনোমস্তিষ্ক এখন কল্পনাও করতে পারছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।